আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। হাইকোর্টের রায়ে আপিল বিভাগের 1 মাসের স্থিতাবস্থা, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র বহাল, আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান। কোটার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা শিক্ষার্থীদের। বিক্ষোভ অবরোধে রাজধানীতে তীব্র যানজট, চট্টগ্রামে বন্ধ ট্রেন চলাচল। নদ নদীর পানি কমতে শুরু করায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। এবং পদ্মা সেতু দিয়ে ঢাকা যশোর রুটে শিগগিরই শুরু হবে রেল চলাচল। প্রথম পর্যায়ে চলবে একটি ট্রেন, সংখ্যা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে কোটা বাতিল করে 2018 সালের পরিপত্র আপাতত বহাল রইল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। আদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলছেন সর্বোচ্চ আদালত। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনের মধ্যে এ সংক্রান্ত রায়ের ওপর 4 সপ্তাহ স্থিতাবস্থার আদেশ দিল আপিল বিভাগ। কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়ে সর্বোচ্চ আদালত বলেছেন, কোটা নিয়ে এখন কোনো কথা বলা যাবে না। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিল বিভাগ আবারও বিষয়টি শুনবেন। আইনজীবীরা জানান, সাবজেক্ট ম্যাটারে স্থিতাবস্থা জারি করায় কোটা বাতিলের 2018 সালের পরিপত্র কার্যকর থাকবে। স্থিতাবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। 18 সাল থেকে বাতিল যেভাবে ছিল বাতিল থাকবে। মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন, অথবা আরো হাই পাওয়ার কমিটি গঠন, যে কোনো ভাবে অ্যাপিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন। এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে, এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আদেশের সাথে 3টি পর্যবেক্ষণ ও নির্দেশনা দেন আপিল বিভাগ। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন আদালত। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আহ্বান জানান শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফিরিয়ে নেয়ার। আর আন্দোলনকারীরা চাইলে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবেন। আদালত যেটা বলছেন যে এর আগেও উনি বলছেন যে আমি যখন ট্রাইব্যুনালে ছিলাম সেই সময় বলছি, আমি আজকেও বলছি, সবসময় আমি এটা বলি, কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না। রায় পরিবর্তনটা পদ্ধতি আছে। যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি, তার যদি মনে হয়, সে তখন উচ্চতর আদালতে আসতে পারে। এবং আদালত বলছেন যে যারা আন্দোলন করছেন তারা যদি মনে করেন, তারা অবশ্যই তাদের কথা বলার জন্য এই মামলায় এসে পক্ষ হয়ে মামলায় কথা বলতে পারবেন। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই। তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের। আগামী 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাবে বলে আশা করছেন অ্যাটর্নি জেনারেল। 7 আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে কোটা পদ্ধতি সংস্কারের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সকাল থেকে রাজধানী সহ সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে বিভিন্ন সড়ক মহাসড়কে পরিবহন চলাচল। বন্ধ হয়ে গেছে ঢাকার সাথে বিভিন্ন জেলার রেল যোগাযোগও। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া সকাল সন্ধ্যা সর্বাত্মক অবরোধের অংশ হিসেবে ব্যানার ফেস্টুন হাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। কোটা পদ্ধতি পুনর্বহালে হাইকোর্টের রায় আপিল বিভাগ 1 মাসের জন্য স্থগিত করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আন্দোলনকারীরা।
এ সময় স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন তারা। যতদিন পর্যন্ত নির্বাহী বিভাগ আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে তারা বলতেছে ক্লাসরুমে ফিরতে, ততদিন পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরবো না। কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের এক দফা দাবি মেনে নিক। নির্বাহী বিভাগ যদি আমাদেরকে এই কমিটমেন্টই করে যে তারা একটি কমিশন গঠন করবে, সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে কোটার একটি যৌক্তিক সংস্কার করবে, তাহলেই আমরা অ্যাকচুয়ালি রাজপথ থেকে চলে যাব। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে মহাসড়ক অবরোধ করেন তারা। যেখানে মেধাবীরা মাত্র 44% থাকে, 56% কোটা দিয়ে যদি তারা তাদের সিট দখল করে নেয়, আমরা আমাদের এই মেধা দিয়ে এই পরিশ্রমকে কোথায় লাগাবো? প্রত্যেকটি শিক্ষার্থীদের যে পিতামাতা রয়েছে তাদের বাবা মায়ের বড় স্বপ্ন থাকে তাদের ছেলে মেয়ে পড়াশোনা করে একটি ভালো জব করবে, কিন্তু হাইকোর্টের যে রায় তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এতে চট্টগ্রামের সাথে অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ময়মনসিংহে কোটা বিরোধী বিক্ষোভ শেষে ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুর দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া রংপুর, যশোর, কুমিল্লা, রাজশাহী, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। নদ নদীর পানি কমতে শুরু করায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি নামার সাথে সাথে বেড়েছে মানুষের দুর্ভোগ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গবাদি পশুর খাদ্যের সংকট। এছাড়া পানির তোড়ে ঘরবাড়ি ধসে শত শত মানুষ এখন খোলা আকাশের নিচে। বাড়ছে পানিবাহিত নানা রোগের প্রকোপ। জামালপুরে বন্যার্তদের জন্য সরকারি ত্রাণ সহায়তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। দুর্গত এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। সিলেটের বিভিন্ন উপজেলায় পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নানা রোগ, তবে জেলায় 136টি মেডিকেল টিম স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। এদিকে হবিগঞ্জে বন্যার পানি কমলেও গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। 6 ইউনিয়নে এখনো 70,000 মানুষ পানিবন্দী। নেত্রকোনা ও সিরাজগঞ্জেও বন্যা পরবর্তী দুর্ভোগ মোকাবেলায় সরকারি ত্রাণ পর্যাপ্ত নয় বলে অভিযোগ এলাকাবাসীর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুতিয়াবু এলাকায় আনন্দ পুলিশ হাউজিং সোসাইটিতে সাবেক আইজিপি বেনজির আহমেদের সিলগালা করা বাড়ির মালামালের তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন ও দুদক। দুপুর থেকে বাড়ির ভিতরের মালামালে ইনভেন্টরি করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম, দুর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জ অঞ্চলের উপপরিচালক মইনুল হাসান রওশানী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল এ সময় উপস্থিত থেকে মালামালের ইনভেন্টরি তালিকা তৈরি করেন। বিকেল 4টা পর্যন্ত চলে এ অভিযান। এর আগে আদালতের নির্দেশে গত 6 জুলাই বেনজির আহমেদের বিলাসবহুল বাড়িটি ক্রোক করে সিলগালা করে দেওয়া হয়। জয়পুরহাটে শিশু অপহরণ ও হত্যা মামলার 24 বছর পর 2 ভাই সহ 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেয়া হয়। দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দা পাঁচখুপি গ্রামের মাসুদুর রহমান দুলালের 5 বছরের ছেলে রিয়াদ 2000 সালের 25 মার্চ সকাল থেকে নিখোঁজ হয়। পরে আসামিরা রিয়াদকে অপহরণ করা হয়েছে জানিয়ে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর তাদেরকে 10,000 টাকা দেয়া হলেও 27 মার্চ রাতের কোনো এক সময় রিয়াদকে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। পদ্মা সেতু দিয়ে ঢাকা যশোর রুটে শিগগিরই শুরু হবে রেল চলাচল। আপাতত দিনে চলবে একটি মাত্র ট্রেন, তবে ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে ঢাকা যশোর রেলপথ নির্মাণ করা হয়েছে। পদ্মা সেতু হয়ে ঢাকা যেতে নির্ধারণ করা হয়েছে যশোর সদরের পদ্মবিলাস স্টেশন, যা যশোরের মূল রেল স্টেশন থেকে 15 কিলোমিটার, বেনাপোল থেকে 35, কোট চাঁদপুর থেকে 45 এবং দর্শনা স্টেশন থেকে 60 কিলোমিটার দূরে। ফলে এই অঞ্চলের মানুষকে ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকায় যেতে
পদ্মবিলা স্টেশনে পৌঁছাতে পাড়ি দিতে হবে অনেকটা বাড়তি পথ। আমরা রাতে বা সকালে জার্নির জন্য যশোর থেকেই যেতে চাই, যেটা আমাদের দুধদিয়া বা পদ্মবিল থেকে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যশোর শহরের মানুষ যেন যশোর জংশনকে ব্যবহার করে তারা ঢাকায় যেতে পারে। যশোরবাসীর দাবি বেনাপোল থেকে ঢাকায় যেতে 2টি ট্রেন, দর্শনা থেকে যশোর হয়ে 2টি ট্রেন এবং খুলনা থেকে যশোর ঈশ্বরদী যমুনা সেতু হয়ে অন্তত একটি ট্রেন সার্ভিস চালু করার। আমরা এর সাথে সাধারণ মানুষের জন্য, নিম্ন আয়ের মানুষের জন্য সাধারণ বগি যুক্ত করার কথা বলেছি। টিকিট সহজ পদ্ধতিতে যাতে পাওয়া যায়, নিবন্ধনের পাশাপাশি সেই পদ্ধতির দাবি করেছি। যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শহীদুল ইসলাম মিলন জানান, এই অঞ্চলে চলাচলকারী ট্রেনগুলো যশোরকে স্পর্শ করলে আর্থিকভাবে লাভবান হবে রেল খাত। মোংলা পোর্ট ব্যবহার করে আমাদের যশোরের শিল্প কারখানা গড়ে উঠবে এবং এই শিল্প কলকারখানার মধ্য দিয়ে আমরা অর্থনৈতিকভাবে যশোর অনেক উন্নয়ন হবে। রেল যোগাযোগ চালু হলে আরো কম সময়ে বন্দরে আসতে পারবেন ব্যবসায়ীরা। রেল যখন জুনে চালু হবে তখন বেনাপোলের সাথে অবশ্যই কানেক্ট হবে, তাহলে 3 ঘন্টায় যখন যাতায়াত ব্যবস্থা চালু হবে তখন আমদানিকারকরা বিভিন্ন প্রয়োজনে বন্দরে আসতে ফ্রিকোয়েন্টলি, তারা সকালে এসে কাজ করে আবার বিকেলে চলে যেতে পারবে। জেলাবাসীর দাবির বিষয়টি রেল মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যশোর জংশনের স্টেশন মাস্টার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কোটার ইস্যুকে কেন্দ্র করে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নিয়ে কটাক্ষ এবং দেশব্যাপী নৈরাজ্যের সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সমাবেশ। নগরীর প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় সভা থেকে আগামী 10 দিনের মধ্যে মুক্তিযোদ্ধাদের পরিবার নিয়ে যারা কটূক্তি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সহ 5 দফা দাবি জানানো হয়। পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি 1900 বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। সকালে জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় খাগড়াছড়ি ঢাকা প্রধান মহাসড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আধা ঘন্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ করায় দুপাশের বহু যানবাহন আটকা পড়ে। এরপর প্রতিবাদ মিছিল বের হয়ে চেঙ্গি স্কয়ার হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়। খুলনার ডুমুরিয়ার শরফপুর ইউনিয়ন পরিষদের 3 বারের নির্বাচিত চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে উপজেলা পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব ও গ্রাম পুলিশরা অংশ নেন। নওগাঁর মহাদেবপুরে এক ধান চাল ব্যবসায়ীর কাছে পাওনা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ী ও কৃষকরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, ধান চাল ব্যবসায়ী ওসমান গনির কাছে জেলার প্রায় 250 ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষক 35 কোটি টাকা পান, কিন্তু তিনি টাকা না দিয়ে লাপাত্তা হয়ে হঠাৎ করে নিজেকে দেউলিয়া দাবি করছেন। অথচ রাজধানী সহ বিভিন্ন এলাকায় তার অনেক সম্পদ রয়েছে। পরে ওসমান গনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার বরাব এলাকায় সৌদি প্রবাসী এক নারীর বাড়ি দখল ও তাকে মারধর করার অভিযোগ উঠেছে কাউন্সিলর আতিকুর রহমানের বিরুদ্ধে। সকালে বরাব এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী খাদিজা আক্তার। এ সময় জানানো হয়, 2017 সালে সৌদি আরবে থাকাকালীন তার বাবার কাছে অর্থ পাঠিয়ে জায়গা কিনে দোতলা বাড়ি
ভবন নির্মাণ করেন তিনি। এর কিছুদিন পর তার বাড়ির সামনে কাউন্সিলর আতিক কিছু জায়গা কিনেন। পরে কৌশলে তার ভবনের অর্ধেক দখল করে নেন আতিক। বর্তমানে পুরো বাড়ি লিখে দেওয়ার জন্য তাকে হুমকি দেওয়া হচ্ছে। কাউন্সিলর আতিকের বিরুদ্ধে বাড়ি দখল, জায়গা দখল ও চাঁদাবাজি সহ অনেক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শেরপুরের ঝিনাইগাতিতে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড ক্লাব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন শেরপুর ৩ আসনের সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাহ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল ও শিক্ষা অফিসার ফারহানা পারভিন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলার বালক ও বালিকাদের 14টি দল অংশ নিচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।